আজকের অঙ্কের ক্লাসে আমি দ্বিঘাত করণী এই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। প্রথমে আমরা দ্বিঘাত করণী সংক্রান্ত যে প্রাথমিক বিষয়গুলি আছে সেগুলো জেনে নেব। তারপর আমরা ধাপে ধাপে তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিঘাত করণী সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমেই তোমাদের মনে করিয়ে দিই যে দ্বিঘাত করণী সম্পর্কে আমাদের জানতে হলে প্রথম যেটা জানতে হবে যে আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে তোমাদের খুব সংক্ষিপ্ত একটি ধারণা থাকা প্রয়োজন। তোমরা নবম শ্রেণীতে বাস্তব সংখ্যা এই অধ্যায়টি পড়েছ, যেখানে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আলোচনা করা হয়েছে। সেই বিষয়ের যে তোমাদের জ্ঞান সেটা কিন্তু আমাদের এই অধ্যায়ে কাজে লাগবে। তাই আমি সেই নাম্বার সিস্টেম সম্পর্কে তোমাদের দু চার কথা প্রথমে বলবো, তারপর আমি করণীর মূল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই যে সংখ্যার কথা বলবো সেটি হলো স্বাভাবিক সংখ্যা। প্রাচীনকালে গণনার প্রয়োজনে এই সংখ্যাগুলির সূচনা হয়েছিল। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় এই সমস্ত সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5 এইভাবে সংখ্যার যে সেট তৈরি হয়েছে তাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। এগুলো আমরা প্রাচীনকালে গণনার কাজে ব্যবহার করেছি এবং বর্তমানেও আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের বইগুলোতে গণনার প্রয়োজনে কিন্তু এই স্বাভাবিক সংখ্যাগুলিকে ব্যবহার করা হয়েছে। এবার দেখো, আমরা এই যে সংখ্যাগুলো আছে যাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা, এর সঙ্গে আমি কিছু সংখ্যা যুক্ত করছি। যেমন আমি এর সঙ্গে -3 যুক্ত করেছি, -2, -1, 0, 1, 2, 3 এভাবে যুক্ত করেছি। অর্থাৎ এই অংশটুকু আমার ছিলই স্বাভাবিক সংখ্যার সেট হিসাবে, তার সঙ্গে শূন্যকে যুক্ত করেছি এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে যোগ করেছি। এর ফলে যে সেট তৈরি হলো তাকে আমরা বলছি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যাও বলা হয়। ইংরেজিতে বলা হয় ইন্টিজার্স। অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যা জানলাম, স্বাভাবিক সংখ্যার সঙ্গে 0 এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ অখণ্ড সংখ্যার সেট। এখন প্রশ্ন হলো, যদি আমাকে 5কে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমি যে সংখ্যাটি পাব সেটা কিন্তু আর অখণ্ড সংখ্যা হবে না। এটা কিন্তু আর অখণ্ড সংখ্যা হবে না। তোমরা জানো এটা হয় 2 পূর্ণ 1-এর 2, অর্থাৎ দুইটি সম্পূর্ণ জিনিস এবং তার সঙ্গে একটি জিনিসের অর্ধেক, সেটি হলো 2 পূর্ণ 1-এর 2। অর্থাৎ 5টি জিনিসকে সমান দুভাগে ভাগ করলে প্রতি ভাগে কয়টি করে জিনিস পড়বে, এর উত্তর কিন্তু আমি অখণ্ড সংখ্যার সেট বা স্বাভাবিক সংখ্যার সেট দিয়ে প্রকাশ করতে পারবো না। তাই একটা নতুন সংখ্যার ধারণা আমাদের মধ্যে আসতে হবে, সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। সেটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তোমরা ক্লাস 9-এর বাস্তব সংখ্যা এই অধ্যায়ে পড়েছ যে সেই সমস্ত সংখ্যাকেই আমরা
মূলদ সংখ্যা বলবো, যাদেরকে আমরা পি বাই কিউ এই আকারে প্রকাশ করতে পারব, যেখানে কিছু প্রপার্টিজ মানতে হবে, কিছু ধর্ম মানতে হবে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে, তার সঙ্গে অবশ্যই কিউ এর মান শূন্য হওয়া চলবে না, এবং পি কিউ এর গসাগু 1 হতে হবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো, পি বাই কিউ এই আকারে প্রকাশ করতে পারবো, তাদেরকে আমরা বলছি পূর্ণ সংখ্যা, যেখানে পি কিউ অবশ্যই আমার পূর্ণ সংখ্যা হবে এবং কিউ এর মান শূন্য হবে না, এবং পি কিউ পরস্পর মৌলিক বা পি কিউ এর গসাগু 1 হবে। অর্থাৎ ধরো 2/3 এটি কিন্তু একটি মূলদ সংখ্যা। 5/7, 11/15 এই সমস্ত সংখ্যাগুলোই কিন্তু মূলদ সংখ্যা হবে। সংখ্যাগুলো ঋণাত্মকও হতে পারে, তাতে কোনো সমস্যা কিন্তু নেই। অর্থাৎ তোমরা মূলদ সংখ্যা সম্বন্ধে ধারণা পেলে। এবার আমি আসব, তাহলে এবার বলো তোমরা দেখি যে 2 এই সংখ্যাটিকে কি আমরা মূলদ সংখ্যা বলতে পারবো? 2 কি মূলদ সংখ্যা হবে? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, 2ও কিন্তু মূলদ সংখ্যা, কারণ 2কে আমরা প্রকাশ করতে পারি 2/1, অর্থাৎ পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পেরেছি, যেখানে পি এবং কিউ দুটোই কিন্তু অখণ্ড সংখ্যা। তাহলে তোমরা দেখতে পেলে যে সমস্ত অখণ্ড সংখ্যা বা সমস্ত পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে। অর্থাৎ যখন আমরা পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান 1, তখন সে কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ মূলদ সংখ্যা এবং কিউ এর মান 1, সেক্ষেত্রে কিন্তু সে মূলদ সংখ্যা হবে। এখন প্রশ্ন, তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? তা যে সমস্ত সংখ্যাগুলিকে আমরা এই দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, তাদেরকে আমরা বলবো অখণ্ড সংখ্যা, অমূলদ সংখ্যা। যেমন ধরো √2, √3, √π, এরা কিন্তু √π নয়, ভুল বললাম, পাই, শুধুমাত্র পাই, এরা কিন্তু অমূলদ সংখ্যা, কারণ এদের যে মানগুলো হয় তাদেরকে কিন্তু আমরা কখনোই পি বাই কিউ বা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, তাই এরা কিন্তু অবশ্যই অমূলদ সংখ্যা হবে। এখন আরও একটি বিশেষ বৈশিষ্ট্য আমি মনে করিয়ে দিই, যে বিশেষ করে মূলদ সংখ্যার ক্ষেত্রে, যে যদি আমরা মূলদ সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, যদি আমরা মূলদ সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কি হবে? হতে পারে সেটা সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, যেমন 4/5, 0.5, 4/5 হবে, 8 লিখেছি। আরও একবার বলি, সসীম দশমিক সংখ্যা প্রকাশ, যে 4/5 সমান 0.8, এটা কিন্তু
সসীম দশমিক সংখ্যা, অতএব এই কিন্তু মূলদ সংখ্যা হবে। অথবা কী হবে, নাম্বার 2, আবৃত দশমিক সংখ্যা হবে। অর্থাৎ ধরো 1-এর 3 এ কিন্তু মূলদ সংখ্যা, কারণ একে আমরা দুটি অখণ্ড সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পেরেছি। এর মান কত হয়? 0.33333 এভাবে চলতে থাকছে, অর্থাৎ 0.3 তার পৌনঃপুনিক। অর্থাৎ মূলদ সংখ্যার দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেটি অবশ্যই সসীম দশমিক সংখ্যা হবে, অথবা সেটি অবশ্যই আবৃত দশমিক সংখ্যা হবে। এটা তোমরা মনে রাখবে। এবার আমরা করণী বিষয়টা নিয়ে আলোচনায় আসব। একটি ধনাত্মক মূলদ সংখ্যা ই, ধনাত্মক মূলদ সংখ্যা, কিন্তু অখণ্ড সংখ্যা বলিনি আমি, এবং একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য যদি এর n-তম মূলের মান মূলদ সংখ্যা না হয়, অর্থাৎ আমি n-তম মূল বের করছি এর, এটা অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, মূলদ সংখ্যা হচ্ছে না, তখন আমি বলবো এটি একটি করণী। অর্থাৎ এর n-তম মূল এর মান যদি অমূলদ সংখ্যা হয়ে যায়, তখন তাকে আমরা করণী বলবো। যেমন ধরো 2-এর বর্গমূল, এখানে n এর মান হলো 2, 2 কিন্তু সবসময় লেখা হবে না, এটা কিন্তু একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ এর মান যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা কোনোটাই হবে না, তাই এটা কিন্তু অমূলদ সংখ্যা এবং এটা হচ্ছে করণী। কিন্তু তোমরা মনে রাখবে, এই মূলের চিহ্ন সেটা বর্গমূল হতে পারে, সেটা ঘনমূল হতে পারে, এটা থাকা মানেই যে করণী হবে এমন কোনো কথা কিন্তু নেই। যেমন ধরো আমি যদি বলি 4-এর বর্গমূল, আমরা এটা মূলদ সংখ্যা পেয়েছি 2, এটা কিন্তু মূলদ, অর্থাৎ একে আমরা কিন্তু করণী বলতে পারবো না। বা 8-এর ঘনমূল লেখা হয় এইভাবে, 8-এর ঘনমূল, এটা 2 বা 2√2, এখানে কিন্তু দেখো, সরি 2√2 হবে না, ঘনমূল বের করছি আমি, ভুল লিখেছি, এটা 2 হবে, এটাও কিন্তু মূলদ সংখ্যা, তাই কিউব রুট অফ 8 এটাও কিন্তু আমরা করণী বলতে পারবো না। অর্থাৎ এ একটি ধনাত্মক মূলদ সংখ্যা এবং n একটি অখণ্ড সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই, যদি এর n-তম মূলের মান করণী না হয়, অমূলদ সংখ্যা হয় বা মূলদ সংখ্যা না হয়, তখনই তাকে আমরা করণী বলবো। এরপরে আলোচনা করব শুদ্ধ করণী এবং মিশ্র করণী। যদি কোনো করণীকে সরল করে করণী চিহ্নের ভেতর থেকে 1 ছাড়া অন্য কোনো মূলদ সংখ্যাকে বাইরে আনা সম্ভব না হয়, তবে সেই করণীকে বলবো শুদ্ধ করণী। তা না হলে এটি হবে মিশ্র করণী। অর্থাৎ আমি সরল করে 1 ছাড়া অন্য কোনো সংখ্যাকে বর্গমূল চিহ্নে বা মূল চিহ্নের বাইরে আনা সম্ভব হচ্ছে না, তখন তাকে আমরা বলবো যে সেটি হবে শুদ্ধ করণী। যেমন ধরো √5,
এটি কিন্তু শুদ্ধকরণ। কিন্তু যদি আমরা এটা শুদ্ধকরণ, কিন্তু 8-এর বর্গমূল করলে কি পাবো? 8কে আমরা ভাঙি, তাহলে দুটো 2-এর জন্য এটা বর্গমূল 2 হবে, অর্থাৎ 2√2। অর্থাৎ এই 2কে কিন্তু আমি বাইরে আনতে পেরেছি, একটা 2কে কিন্তু আমি বাইরে আনতে পেরেছি, তাই এ কিন্তু আর শুদ্ধকরণই হবে না, একে আমরা বলবো মিশ্রকরণ। একে আমরা বলবো মিশ্রকরণ। খুব ভালো করে বুঝতে হবে যে শুদ্ধকরণী বলতে কোনটা এবং মিশ্রকরণী বলতেই বা আমরা কি বুঝি। নেক্সট আমরা আলোচনা করব করণীর ক্রম। এই যে আমরা এন কথাটা ব্যবহার করছিলাম, যে এ একটি মূলদ সংখ্যা এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এন এর রুট অফ একে আমরা করণী বলেছি যদি এর মান মূলদ সংখ্যা না হয়। এই এনটাকে বলা হলো কিন্তু করণীর ক্রম। এনকে বলা হলো করণীর ক্রম। যেমন √3, এখন দেখো এনের জায়গায় কিছু লেখা নেই, কিছু লেখা নেই মানে কিন্তু 2 আছে, 2 কিন্তু লেখা থাকবে না, এটাকে বলা হয় এর ক্রম হলো কত? 2, বা এটাকে আমরা বলি দ্বিঘাত করণী। আবার যদি আমরা বলি কিউব রুট অফ 9, এটা কিন্তু এর ক্রম কিন্তু 3, এর ক্রম কিন্তু 3, অর্থাৎ এই এন যে সংখ্যাটা এটা কি বলা হচ্ছে করণীর ক্রম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা সমমূলীয় করণী নিয়ে আলোচনা করব। সমক্রমে প্রকাশিত দুটি করণীকে সমমূলীয় করণী বলা হয়, অর্থাৎ দুটি করণীর ক্রম যদি সমান হয়, যদি করণীর ক্রম যদি সমান হয় তখন তাকে বলবো যে করণী দুটি হলো সমমূলীয় করণী। অর্থাৎ সমমূলীয় করণী বলতে বোঝায় করণীর ক্রম সমান হবে। যেমন দেখো √3, √5, √7 এগুলো কিন্তু সমমূলীয় করণী, কিন্তু কিউব রুট অফ 2, 4√7 এরা কিন্তু সমমূলীয় করণী নয়। তাই মনে রাখতে হবে যে দুটি করণী সমমূলীয় না হলেও তাদেরকে আমরা সমমূলীয় করণীর আকারে প্রকাশ করতে পারি, কিন্তু তোমাদের সিলেবাসের পরিসরে আমি সেই বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি না। এরপর আমি সদিশকরণী এবং অসদিশকরণী আলোচনা করব। দুটি সরল করণী, সেটা শুদ্ধও হতে পারে মিশ্রও হতে পারে, তাদেরকে সদিশকরণী বলা হবে যদি তাদের ভাগফল একটি মূলদ সংখ্যা হয়। যেমন ধরো √2 এবং 3√2, এই যে দুটো করণী, এটা কি সদিশকরণী হবে? তো প্রথমে আমরা কী করব? ভাগ করব। √2/3√2 বলে আমরা পাচ্ছি 1/3, যেটা অবশ্যই মূলদ সংখ্যা, যেটা অবশ্যই মূলদ সংখ্যা, তাই আমরা এদেরকে সদিশকরণী বলতে পারব।
তাই আমরা এদেরকে সদিশকরণী বলতে পারব। অর্থাৎ তাদের ভাগফলটা যদি মূলদ সংখ্যা হয় তবেই তারা কিন্তু সদিশকরণী হবে। কিন্তু যদি আমরা √2 এবং 3√3 দুটো করণী নেওয়া হয়, তাহলে তা যদি ভাগ করি অর্থাৎ √2/3√3, এ কিন্তু অমূলদ সংখ্যা, তাই এদেরকে কিন্তু আমরা সদিশকরণী বলবো না। অর্থাৎ সদিশকরণী চেনার সবথেকে সহজ উপায় হলো যে করণীটাকে যদি আমরা সরলীকরণ করি, তারপরে যে আকার আমরা পাবো, যদি তারা সদিশকরণী হয় তবেই তারা কিন্তু যদি তাদের রুটের মধ্যে অংশটা সমান হয়ে যায়, অর্থাৎ অমূলদ অংশ যদি সমান হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলবো তারা হবে সদিশকরণী। এখন আমরা আরও একটি টার্ম শিখে নেব, সেটি হলো যৌগিক বা মিশ্র দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী মানে হচ্ছে আমাদের সিলেবাসের বিষয় কিন্তু শুধুমাত্র দ্বিঘাতকরণী। মনে রাখবো তোমরা যে দ্বিঘাতকরণী মানে হচ্ছে যে করণীর ক্রম হলো 2, অর্থাৎ n এর মান যখন 2, তখন কিন্তু তাকে আমরা বলবো দ্বিঘাতকরণী। সেদিকে আমরা যৌগিক দ্বিঘাতকরণী কখন বলবো না, যদি এ হচ্ছে মূলদ সংখ্যা, এ একটি মূলদ সংখ্যা এবং √b শুদ্ধ দ্বিঘাতকরণী। তাহলে a প্লাস √b বা a মাইনাস √b, এই যে আকারগুলো, এটাকে বলা হচ্ছে যৌগিক দ্বিঘাতকরণী। যৌগিক দ্বিঘাতকরণী অর্থাৎ a মূলদ সংখ্যা এবং b শুদ্ধ দ্বিঘাতকরণী যদি হয়, তাহলে a প্লাস √b এবং a মাইনাস √b, এদের এই আকারে যে করণীগুলো আমরা পাবো, এটাকে বলা হয় যৌগিক দ্বিঘাতকরণী। এখন করণীর বীজগণিত নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রথমে আমরা করণীর যোগ ও বিয়োগ নিয়ে কথা বলব। করণীর যোগ বা বিয়োগের ক্ষেত্রে প্রথমেই করণীগুলির করণী চিহ্নের ভিতর থেকে এক বাদে অন্য কোনো মূলদ সংখ্যা বাইরে আনা সম্ভব হলে তা আনতে হবে, এবং তারপর প্রাপ্ত করণীগুলি যদি সদিশকরণী হয় তবে তাদের যোগ বা বিয়োগ করলে বিয়োগ আমরা সাধারণ বীজগণিতের নিয়মে করতে পারব। অর্থাৎ করণীর যোগ বা বিয়োগের ক্ষেত্রে প্রথমে সরলীকরণ করে এক বাদে অন্য যে মূলদ সংখ্যাগুলি, তাদেরকে বর্গমূল, যদি মূল চিহ্নের বাইরে নিয়ে আসা সম্ভব তাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে যদি তারা সদিশকরণী হয় তবেই আমি তাদেরকে যোগ বা বিয়োগ করতে পারব। অর্থাৎ যেমন ধরো আমরা এই অঙ্কটার কথা ভাবি, √18 প্লাস √8 প্লাস √75। এখন তোমরা ভাঙি, তোমরা উৎপাদকগুলো ভাঙবে। √18কে ভাঙলে হয় 2 × 3 × 3 18 হয়। √8 অর্থাৎ
2 75 3। এখন দেখো এই দুটো 3, তা বর্গমূল করলে একটা 3 হবে, তা 9-এর বর্গমূল 3 হয়, √2 যেমন ছিল বসে গেল। তো একইভাবে দুটো 2, তার জন্য একটা 2 বেরিয়ে এলো এবং পাশে √2 রইল। দুটো 5, একটা 5 বেরিয়ে এলো, √3 রইল। এখন এরা সদৃশকরণী, কারণ লক্ষ্য করে দেখো √2 √2, তাদেরকে আমরা যোগ বা বিয়োগ আমাদের বীজগাণিতিক নিয়ম অনুসারে করতে পারবো। এই সহগগুলো কী আছে, প্রথমের জন্য 3, পরের জন্য 2, অর্থাৎ 5 √2 প্লাস 5 √3। এদের কিন্তু আমরা আর যোগ বা বিয়োগ করতে পারবো না, কারণ এরা সদৃশকরণী নয়। এখানে √2 √3 বা একে ভাগ করলে আমরা মূলদ সংখ্যা পাবো না। তাই যদি 5 কমন নিয়ে নিই, তবে √2 প্লাস √3, এখানে কিন্তু আর একে সরল করা সম্ভব নয়। নিশ্চয়ই তোমরা যোগ বিয়োগের ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন করণের গুণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেহেতু আমরা লিখতে পারি যে এর পিতম মূল, একে আমরা সূচক নিয়মে করতে পারবো এর মাথায় 1/p এখানে প্রকাশ করা যায়। তাই দুটি করণের গুণ সূচকের নিয়মাবলী যেটা আমরা শিখেছি, a⁴x গুণ a⁴y সমান a⁴x প্লাস y, এই অনুযায়ী হবে। অর্থাৎ যাই হোক, এই অধ্যায়ের ভাষায় বলতে গেলে আমাদের যে দুটি করণের গুণফল নির্ণয় করতে হলে প্রথমেই করণী দুটিকে সমমূলীয় করণীতে প্রকাশ করতে হবে। তারপর করণী চিহ্নের ভিতরের সংখ্যা দুটিকে গুণফল নির্ণয় করতে হবে। তারপরে একই মূলের করণী নিতে হবে। আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো এখানে দিয়েছে √5 √8, দুটি সমমূলীয় করণী, কারণ দুটি দ্বিঘাত করণী। তাই গুণ করলে কী হবে, √5 গুণ 8 সমান √40। এবার একে আমরা সরল করবো কীভাবে, 40কে ভাঙি, 2 গুণ 2 গুণ 2 গুণ 5, এভাবে প্রকাশ করতে পারবো। কারণ এই দুটো 2-এর জন্য কী হবে, একটা 2 বাইরে এলো বর্গমূল চিহ্নের বাইরে, তা 2√10, এটাই হলো এর গুণফল। আমি আরও কিছু গুণফল আলোচনা করছি, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হবে। তোমরা এই অঙ্কটার কথা ভাবো যে 2 প্লাস √3, তার সঙ্গে গুণ করছি 2√3 প্লাস 3√5। তাই বন্টন নিয়ম প্রয়োগ করে হবে, প্রথমে আমরা 2 দিয়ে প্রত্যেককে গুণ করে নিই, অর্থাৎ 2 গুণ 2√3 প্লাস 2-এর সঙ্গে এটা গুণ 2 গুণ 3√5 প্লাস √3-র সঙ্গে গুণ করব, অর্থাৎ 2 গুণ √3 × 3 প্লাস 3 গুণ √5 √3। এখন দেখো আমরা কীভাবে লিখবো এটাকে। এখানে আমরা মূলদগুলো গুণ হয়ে গেল, অর্থাৎ 4√3। এক্ষেত্রে দেখো 6√5 হলো। এক্ষেত্রে গুণের নিয়মে কী হয়, 2
রুটের মধ্যে 3 গুণ 3, ঠিক একই নিয়মে 3 রুটের মধ্যে 5 গুণ 3, অর্থাৎ 4 রুট 3 প্লাস 6 রুট 5, এটা কত হবে? 2 গুণ 3 হয়ে গেল, প্লাস 3 রুট 15, বা 4 রুট 3 প্লাস 6 রুট 5 প্লাস 6 প্লাস 3 রুট 15। এভাবেই আমরা করণীর গুণ করতে পারব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অংশটুকু আপাতত তোমরা মন দিয়ে শুনবে, ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করবে। করণীর থিওরির বাকি অংশটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।